এই জিনিসটাকে কি বলে জানি না আমি এটা বেসিক্যালি এটার বোতল, বাট এটাকে আমরা জেনসিটা আমরা কি বলি? ওই সকালে ঘুম থেকে উঠেই কৃষক পরিবার, সাধারণ মানুষ আসলো, কথা বলছে, বসলো, তার কথা শুনছে, শান্তি থেকে। এই সময়ের কোনো পার্টির সঙ্গে কোনো মতভেদ হয়েছে অথবা কোনো ইন্টারেস্টিং মুভমেন্ট মনে পড়ে? এটা জানতে চায় গোটা ভারতবর্ষ যে আমি এখন কার সঙ্গে গাড়িতে যাচ্ছি, শেখ সুজা না সুজন চক্রবর্তী। বাংলার শান্তির পরিবেশকে হারিয়ে দিয়েছে, অশান্তির পরিবেশ, দাপট, পুলিশ। লাস্ট একটা এরকম এটা হচ্ছে হাই ও জিত, পরাজয়, এবং ওই পরাজয়টা এমন ভয়াবহ যে নিজেকে, নিজের ছায়াকে পর্যন্ত এখন ওই দলকে বিশ্বাস করতে পারছে। কমিউনিস্ট হলে সে রেস্টুরেন্টে যেতে পারবে না, অত কোনো কথা না। কেউ যেতে পারে, কারণ পছন্দ হতো, আমার পছন্দ কম। বাইরের পলিটিক্যাল দলগুলোর মধ্যে প্রিয় কে? মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকারী? পাকা চুলটা কাঁচা চুল করে দেওয়া যায় একটা রং মারলে, আর্টিফিশিয়াল। ওয়াই শুড উই বি আর্টিফিশিয়াল? রাইট রিয়াকশনারি ফোর্স অথবা মৌলবাদী শক্তি যে খানিকটা একই নেচারে চলে, ভারত এবং বাংলাদেশ দুটো দেশের পারস্পরিক ব্যবস্থাপনা দেখে তা বুঝতে পারবো। আপনাকে আমার অনেক কুল পার্সন মনে হয়েছে, চিল পার্সন, চিল ভাইবস। চিল চিল আরে বাহ, চিল মানে কুল, সবার সঙ্গে মেশে। পলিটিক্স মানে আমার জন্য না, আমি কি পেলাম তার জন্য না, ছিনিয়ে নেবার জন্য। পলিটিক্স মানে মানুষের জন্য, মিলিয়ে দেবার জন্য প্রয়োজন। আর ডেভিড সুজন চক্রবর্তী, আমরা এই মুহূর্তে ওনার গাড়িতে আছি এবং আমরা আজকে সারাদিনটাই আমি ছিলাম ওনার সঙ্গে, এবং ওনার যেই দিনের কর্মসূচিগুলো থাকে প্রায় রোজই, সেরকম একদিনের কর্মসূচি। এবং এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি? ইচ্ছাপ ওই এলাকাতে একটা মিটিং আছে, সেই মিটিংটাতে আমার পৌঁছবার কথা 5:30। আমি একটু লেটে আছি, 5টা, সেটাকে আমি 5:30 বললাম। এখন 5:30 পৌঁছতে পারবো কিনা একটু সন্দেহ হচ্ছে। পরশুদিন গাইঘাটে এসেছিলাম, অনেক কর্মসূচি করতে করতে গাইঘাটে ফিরলাম, এরকম। সেটা তো আমার গতকালকে আমি ছিলাম, পরশুদিন গাইঘাটে, গতকালকে ছিলাম তমলুক, নিমতৌড়ি। সেটা বোধহয় 110, 15 কি 20 কিলোমিটার কিছু একটা হবে, প্রায় 250 কিলোমিটার। তার মানে খানিকটা ওরকম হয়। আমি তো গ্রামে থাকি, আমার গ্রামটা পছন্দ। শহরের চাইতে আমি গ্রামটা অপছন্দ করি না, তাতে একটু কষ্ট হয়, যাতায়াতটা একটু বেশি হয়, কিন্তু আমার তো আমার গ্রামের পরিবেশটা সেটা আমার ভালোই লাগে। মানে আপনার কি এটা ছোটবেলার থেকে যেহেতু গ্রামে বড় হয়ে ওঠা, সেই জন্য সেটা কি? বহু লোককেই গ্রামে বড় হতে হয়, তারপর বহু লোককেই কাজের প্রয়োজনে কলকাতা বা কোনো শহরে আসতে হয়, সেটা তাদের প্রয়োজনে তারা আসেন, তবে তারা ভালোবাসেন না, আর আমি গ্রামে থাকি বলে আমি ভালোবাসি, এইভাবে দেখাটা উচিত না। কিন্তু আমার অবশ্যই পছন্দ। ওই সকালে ঘুম থেকে উঠেই কৃষক পরিবার, সাধারণ মানুষ আসলো, কথা বলছে, বসলো, তার কথা শুনছে, থাকতে থেকে তার সাথে কথা বললাম, সেও আমার সাথে বসে চা খেলো। এই সব মিলিয়ে লাইফের এটা একটা পার্ট হয়ে গেছে। এই সময়ের দাঁড়িয়ে আমি একটা জিনিস দেখাই প্রথমে, এই জিনিসটাকে কি বলে জানি না, আমি এটা বেসিক্যালি এটার বোতল, বাট এটাকে আমরা জেনসিটা আমরা কি বলি জানেন? না, এটাকে আমরা বলি স্টিগি। স্টিগি? হ্যাঁ, এটা একটা মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার একটা কথা এসে গেছে, স্টিগি। আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করেন? ফেসবুকটা তো করেন, একটু আমরা দেখেছি। আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক করি, টুইটার করি। টুইটারটা জেনারেলি পলিটিশিয়ান টুইটারটা একটু বেশি ইয়ে করে। আমি টুইটার করি, মানে এখন এক্স হ্যান্ডেল বলে। টুইটার করি, ফেসবুক করি, আর কিন্তু এমনি ওয়েবসাইট ইত্যাদি থাকলে ওগুলো আমি যে খুব মেনটেন করি তা না। ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আমি খুব একটা করি তা না, কিন্তু আমি নিজে খানিকটা এক্স হ্যান্ডেল এবং ফেসবুক মূলত। যে আমরা একটা কথা বলি জেনসিটা, যে আমরা ভাইবস ম্যাচ করতে পারি। যেমন আমাদের এই টাইমটা আমরা যারা ইয়ে করি, আমরা ইনস্টা এবং স্ন্যাপচ্যাট, এই দুটোতে আমরা ভীষণভাবে ভাইবস ম্যাচ করাতে পারি। মানে আমার মনে হয় কমফোর্টেবল, কারণ ফেসবুকটাতে সমস্ত লোক সমস্ত বিষয়ে এত বেশি জেনারেলাইজ করে, এত বেশি লেখে, এত বেশি ইয়ে করে। তো একটা সোশ্যাল মিডিয়া এখন 1 মিনিটের রিলে চলে গেছে, মুভ টু ইনস্টাগ্রাম। তো সেইখান থেকে মনে হয় যে ইনস্টাগ্রামের সঙ্গে মানে মেলানো যাবে। ভালো। দেখো, আমাদের আমরা যে জেনারেশনে যেভাবে বড় হয়েছি, যত দিন যাচ্ছে এখন তো জেনজি, জেন আলফা, নতুন নতুন সব আসছে। তখন একটা যুগ, মানে চিন্তা চেতনা 50, 60, 70 বছর, তারপর আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে কি 25, 30 বছর, 12, 14 বছর।
এখন তো 2 বছর 3 বছর পর পর নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন ভাবনা, নতুন নতুন আবদার, নতুন নতুন উচ্ছ্বাস, নানান কিছু। তখনকার সময়টা ছিল অনেক বেশি ডিউরেবল, মানে একটা ভাবনা অথবা একটা কাজ অথবা একটা প্যাটার্ন অথবা একটা পছন্দ কন্টিনিউ করত। এখন আবার সেগুলো হয়তো খালি শর্ট লিভড, অতদিন থাকেও না। ইকোনমিও ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করলাম ফেলে দিলাম। ইকোনমিতে যেমন ইউজ অ্যান্ড থ্রো, তেমন চিন্তা চেতনা সোসাইটিতেও তার রিফ্লেকশন যে নেই তা তো না, আছে। ফলে নতুন প্রজন্ম তারা যেভাবে ভাবে, আমার ভাইপোরা যেভাবে ভাবতো, আমার সবটা মিলতো না। আমার ভাইপোর পরে তাদের ছেলে মেয়েরা, নাতি নাতনিরা, তারা এখন বড় হচ্ছে, কেউ স্কুলে পড়ছে, আগামী কলেজে পড়ছে, তাদের চিন্তার সঙ্গে আমাদের চিন্তাটা বা তাদের গড়নের সঙ্গে আমাদের গড়নটা পুরোটা মেলে না। এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি যে অনেক পলিটিশিয়ানদের মধ্যে দেখেছি, যা কেন্দ্র, রাজ্য, দিল্লি, বোম্বে, কিন্তু আপনাকে আমার অনেক কুল পার্সন মনে হয়েছে, চিল পার্সন, চিল ভাইবস। চিল চিল আরে বাহ, চিল মানে কুল, সবার সঙ্গে মেশে এবং আপনার নামে এই সুখ্যাতিটা সবাই করে, মোটামুটি সব দল নির্বিশেষে আমি দেখেছি যে তরুণদের সঙ্গে সুশান্তবাবু খুব ভালো মতো মেশে, বাচ্চাদেরকে খুব ভালোবাসে, আর যেই যেরকম ভাবেই যাক না কেন তার সঙ্গে তিনি মানে কথা অন্তত বলবেন। তো সেখান থেকে মনে হয় যে একটু জেন্সি মুডে আসা উচিত। আপনাদের বাড়িটাকেও একটু আসা উচিত, এই পাকা চুলের বাড়ি অনেক 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 শুনতে হয়। ভালো। দেখো, পাকা চুলটা কাঁচা চুল করে দেওয়া যায় একটা রং মারলে, আর্টিফিশিয়াল। ওয়াই শুড উই বি আর্টিফিশিয়াল? সেটা পাকা চুল সাদা চুল না। তুমি যেটা বলতে পারো যে কম বয়সের ভাবনাটা খানিকটা রপ্ত করার, বোঝার মনোভাব, সেটা তো আমাদের ডেফিনেটলি আছে তো বটে। তুমি একটি সাংবাদিক, তুমি গিয়ে হাজির হলে, তোমাকে আমি আসতে বলেছিলাম তো লিখে রাখিনি। আমি প্রথমে বললাম, কেন তুমি এসছো, কেন? তুমি একটু কেমন ইতস্তত করলে। তারপরে আমি একটু কালটুকে দিলাম, তারপরে তোমার সাথে কথা বলতে শুরু করলাম। বাচ্চা ছেলে, ভালো তো। এবং এই বাচ্চাদের সঙ্গে কথা বললেও অনেক জিনিস জানা যায়, বড়দের সঙ্গে কথা বললেও যেমন অনেক বিষয় বুঝতে সুবিধা হয়, তেমন নতুন বাচ্চাদের সঙ্গে কথা বললে আমার তো বেশ ভালো লাগে, আমার তো খুবই পছন্দ হয়। আপনি যখন ছোট ছিলেন বা আপনি যখন ছাত্রাবস্থায় ছিলেন বলা ভালো, সেই সময়ের কোনো পার্টির সঙ্গে কোনো মতভেদ হয়েছে অথবা কোনো ইন্টারেস্টিং মুভমেন্ট মনে পড়ে? মত থাকলে মতভেদ হবেই, এটা নতুন কথা কি আছে? আমি একরকম ভাবছি, আমার বন্ধু আরেক রকম ভাবে ভাবছে, দুটো আলাদা ভাবনা, ভিন্ন, কিন্তু আমার বন্ধুত্বও আছে। ফলে দেখো, লাইফ ইটসেলফ ইজ এ কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ ছাড়া মানুষ এগোতে পারে না। তার মানে এটা নয় যে সব ব্যাপারে তোমার কম্প্রোমাইজ করতে হবে। নীতিগত অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, ঠিক ভুল কোয়েশ্চেন থাকবে, কিন্তু আমি যেটা ঠিক বলে মনে করছি সবাইকে তা মানতে হবে, আমি যেটা ভুল বলে মনে করছি সবাইকে তা মানতে হবে, তা তো হয় না। ফলে তর্ক হলো, বিতর্ক হলো, তারপর তার থেকে একটা সমাধানে পাড়ায় কি হয়, বাড়িতে কি হয়, ক্লাবে কি হয়। এখন 5 ভাই বোন নেই, এখন তো এক ভাই, মানে এক ছেলে তো এক ভাই। কিন্তু আমাদের জেনারেশন তো 5-7 ভাই বোন, এক একজন এক এক রকম ভাবছি, এক একজন এক এক রকম পছন্দ, সব মিলিয়ে একটা ঠিক হলো না এইটা হবে, সবাই অ্যাকসেপ্ট করে নিল। এই অ্যাকসেপ্ট করে নিতে না পারলে তবে ভাঙতে থাকে। এখনকার সুবিধে অথবা অসুবিধে হচ্ছে একা, অতএব তার বড় হওয়ার গোটা পরিসরটাতে সে একা। ইট ইজ নট গেটিং শেয়ার্ড। ফলে এই শেয়ার্ড না হওয়ার কারণে তার কতগুলো ভাবনায় একাকিত্বের একটা ছাপ থাকে। আবার একাকিত্ব ভাবতে হয় বলে নিজের মতো করে নিজের লাইফটাকে গড়ে নিতে হবে, 5 জনের সাপোর্ট পাওয়াটা কঠিন, সেই অনুযায়ী নিজেকে তৈরিও করে নেবার সুযোগ পায়। এভরিথিং ইজ হ্যাভিং প্রস অ্যান্ড কনস। ইয়াং জেনারেশন আসছে সিপিএমে, অথবা ইয়াং জেনারেশন পলিটিক্সে ইন্টারেস্টেড হচ্ছে বা পলিটিক্স করতে তারা চাইছে। এখন যে ইয়াং জেনারেশন পলিটিক্সে ইন্টারেস্টেড হচ্ছে না বা কম হচ্ছে, এটা দায় কিন্তু পলিটিশিয়ান, এটা দায় তাদের নয়। মানুষ জানতো যে পলিটিক্স মানে একটা মানুষের হক, স্বাধীনতা সংগ্রামে হোক আর যে কোনো সময়তেই হোক, পলিটিক্স মানে মানুষের কাছে স্পষ্ট ছিল, নির্দিষ্ট ছিল। পলিটিক্স মানে আমার জন্য না, আমি কি পেলাম তার জন্য না, ছিনিয়ে নেবার জন্য। পলিটিক্স মানে মানুষের জন্য, মিলিয়ে দেবার জন্য, প্রয়োজনে।
যেখানে আমির চাইতে আমরাটা বড় এবং আমরাকে গুরুত্ব দিয়েই সমাজ চলেছে। এরকম আরো অনেক, তার সঙ্গে সঙ্গে আইডিওলজি, পেট্রিয়টিজম ইত্যাদি, এসব মিলিয়ে কিন্তু সবকিছু ওটা ডমিনেট করছে আমি তার চাইতে। এখন আমরা কি দেখছি পলিটিক্সের নেতারা লেখাপড়া করবে, পরিশীলিত হবে, সে পরের প্রজন্মকে স্বপ্ন দেখাবে, অর্গানাইজ করবে, সাহায্য করবে, পাশে থাকবে, ভরসা যোগাবে, অ্যাট্রাকশন তৈরি করবে। এখন তো পলিটিক্সে কার্যত দিল্লিতে অথবা রাজ্যে যারা মূল মাথা, তাদের তো নানান রকম দুর্গন্ধ ঘটত, অভ্যাসে, কাজে কর্মে, চেতনায়, ব্যক্তিগত জীবন চর্চায় আকর্ষণ করাটা কমে গেল, জোকারের মতো হয়ে যাচ্ছে। আরেকটা কথা, সেটা হচ্ছে জেনজিরা এখন দেখা যাচ্ছে দেশের পৃথিবীর বিভিন্ন রকম জায়গায় সরকার পরিবর্তন করেছে। আমাদের দুটোই একদম কাছের রাষ্ট্র আমরা দেখলাম, নেপাল প্লাস বাংলাদেশ। বাংলাদেশে আজকে শেখ হাসিনার উপরে কিন্তু মৃত্যুদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে কোর্ট থেকে। তো আপনারা রাজ্য সরকারের বিরোধী, কেন্দ্র সরকারের বিরোধী, আপনারা চান এখানকার জেনজিরা ওরকম কিছু একটা মুভমেন্ট, লাইক গভর্নমেন্ট ফেলা দেंगे, গভর্নমেন্ট ফেক দেंगे, ऐसा कुछ? দেখো, গভর্নমেন্ট হেলা দেঙ্গিটাই একমাত্র ইস্যু নয়। পজিটিভ অল্টারনেটিভটা কি, সেটা না হলে তারপরে যারা এই মুভমেন্ট করছে তারাও কিছু অস্বস্তির মধ্যে পড়ে। শ্রীলঙ্কাও তো আমাদের পাশের দেশ। শ্রীলঙ্কা তো হয়েছে, শ্রীলঙ্কাতে বরঞ্চ তারপরে বাংলাদেশ এই হেলিয়ে দিল বা ইত্যাদি হলো, তারপরে যেভাবে নতুন সরকারটাই কম বেশি ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে চলছে, টিল নাও ভেরি পজিটিভ। তার ইকোনমি, তার এডুকেশন পলিসি, তার ইউথ পলিসি ভেরি পজিটিভ, লেফট এবং ভেরি পজিটিভ। আমি লেফট বললেই সে পজিটিভ বলে লোকে ধরে নিচ্ছি, পজিটিভ বললেই সে লেফট করে ধরে নিচ্ছে। লেফট রিপ্রেজেন্টস পজিটিভনেস। রাষ্ট্রপতি লেফট হলো, সেটা এক। তারপর বাংলাদেশে করতে করতে দেশটার জনক বলতে যদি কেউ বোঝায়, তাদের তো পরিবার শুদ্ধ তাদের খুন হতে হয়েছে মুজিবুর রহমানের। তারপরে যে সরকার এসছে, লোকে কিছু রাজনীতি থাকতে পারে, সেই আছে, নাহলে কেন তারা রিয়াক্ট করবে। কিন্তু তারপরে তার সুযোগটা কে পেল? আমি যদি ধরে নিই জেনজি, সুযোগটা কে পেল? মৌলবাদী প্রবণতা বাংলাদেশে বাড়ছে এবং আজকেই আমরা দেখছি বুলডোজার দিয়ে মুজিবুরের বাড়ি ভাঙার বন্দোবস্ত হচ্ছে, ভেঙে দিয়েছে এবং মৃত্যুদণ্ড ইজ নেগেটিভ। এগুলো সবগুলো কি কোথাও না কোথাও একটা দাপটের মনোভাবকে সামনে নিয়ে আসছে, হুইচ ইজ ভেরি মাচ রাইটিস্ট। খানিকটা আমাদের দেশে যেভাবে বুলডোজার রাজনীতি চলছে, বাংলাদেশে মৌলবাদী, তাহলে কি মৌলবাদী মনোভাব বাংলাদেশে ও ভারতে একই রকম ভাবে ডমিনেট করছে? একটাতে একজন আরেকজনের বিরুদ্ধে, আমি ধরে নিই হিন্দু কি মুসলমান, ঠিক এইভাবে ধরে নেওয়ার পক্ষপাতী ঠিক তা না, কিন্তু রাইট রিয়াকশনারি ফোর্স অথবা মৌলবাদী শক্তি যে খানিকটা একই নেচারে চলে, ভারত এবং বাংলাদেশ দুটো দেশের পারস্পরিক ব্যবস্থাপনা দেখে তা বুঝতে পারবে। আবার নেপালে আবার আরেক রকম। নেপালে যে বা যারা গভর্নমেন্ট এই নিয়ে গত বেশ কয়েক বছর ধরে নানান জটিলতা, লাস্টে তার আগে তার সঙ্গে কংগ্রেস, তার সঙ্গে অন্য কেউ, মানে ওখানে আবার কমিউনিস্টদের মধ্যে নানা রকম, আবার তারা আবার এখন ঐক্যবদ্ধ হয়েছে। অলির সরকার সেটা ঠিক মতো চলছিল না, এরকম অভিযোগ এসছে। জেনজি রাস্তায় নেমেছে করে এখন একটা সেখানে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারটা ভেরি পজিটিভ কাজ করুক, এটাই আমরা চাইব। সীতারাম ইয়েচুরিকে মিস করেন? সবাইকে মিস করি, সীতারামকে অবশ্যই। এটাও শোনা যেত নাকি আপনার সঙ্গে ওনার বিশেষ ভালো বেশি বন্ধুত্ব ছিল রাজ্যের মধ্যে। এগুলো ঠিক আমি এইভাবে দেখি না। আমার সঙ্গে সীতারামের বেশি ভালো বন্ধুত্ব ছিল, আমার সঙ্গে বুদ্ধদার বেশি ভালো বন্ধুত্ব ছিল, ঠিক এইভাবে আমরা দেখি। আমরা বাইরে থেকে হয়তো লোক এইভাবে দেখি, আমরা যেভাবে চলি তাতে ঠিক ওইভাবে দেখি না। ঠিক বুদ্ধদা আমাকে ভরসা করতেন, আমিও ভরসা করতাম। আসলে এটা একটা আমাদের বন্ডিং অফ দি
সিমিলারিটি অফ দ্য প্রচুর লোক এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং, সেটা হচ্ছে আমি এখন কার ইন্টারভিউ নিচ্ছি, শেখ সুজা না সুজন চক্রবর্তী। এটা জানতে চায় গোটা ভারতবর্ষ যে আমি এখন কার সঙ্গে গাড়িতে যাচ্ছি, শেখ সুজা না সুজন চক্রবর্তী। বর্ষের লোকের খেয়ে দিয়ে কোনো কাজ জুড়ে জানতে চাইবে। আমি স্ক্রিনশট দেখাতে পারি, দিল্লি থেকে লোকজন আপনার এটা পোস্ট করেছে ভালো ভালো, খুব ভালো। যে কে এই নি আর মানে দেখ, মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। হঠাৎ শেখ সুজা এখানে কেউ একজন বললো এবং সব সারা দেশে খোঁজ দিচ্ছে, তাদের সবার ছবিগুলো দেখে নাও, দেখে এখানে আন্দাজও করতে পারবে। এনিও আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে যারা আমাকে জন্মাতে দেখেছে, যারা আমাকে বড় হতে দেখেছে, তাদেরও কি কখনো ভাবতে হবে নাকি যে লোকটা এখানে জন্মায়নি, মানে যাচ্ছি কোথায়? এক, দুই, গত দিন সাথে দুটো নাম হয়েছে শেখ সুজার। তো প্রথমটা হলো খুলনার কি সাজ্জিস আলম। কে বলেছে? খুলনার কোনো এক আমার বন্ধু, সে কি বলেছে, কোনো এক তথাগত না কেউ কাউকে তথাগত বলে কেউ একজন পোস্ট করলো, কিছু লোক ব্যাপক উৎসব পেয়ে গেল, দেখেছো সুজন মানে সাজ্জিস। আচ্ছা তোরা একটু বাবা নিজেদের মধ্যে বোঝাপড়া রাখ। দিন পাঁচেকের মধ্যেই সে আবার কে নাকি বলেছে নেত্রকোনায়, এবং তার নাম নাকি হয়ে গেছে আবার সুজা শেখ, নাকি শেখ সুজা। সে বাবার নাম মায়ের নাম সবই বদলে দিচ্ছে। মানে আসলে ভয় পেয়ে যাচ্ছে আরএসএস এবং বিজেপি যে ভারত জুড়ে একটা ব্যবস্থাপনা নিচ্ছে, যার একটা প্রতিফলন দেখাও যাচ্ছে মতুয়া সমাজ যে বিপদে পড়েছে। এই সত্য কথাটা বলে দেওয়াই কি বেশি ক্ষেপলো? এই কথাটা বললাম তখন হলো সাজ্জিস খুলনা, তার 2-4 দিন পরে কন্টিনিউ যখন করছি তখন হলো নেত্রকোনা শেখ সুজা। এখন এরপরে ময়মনসিংহের কোনো এক বাহারুদ্দিন আসবে কিনা, তারপরে আরেকটু গিয়ে আবুধাবির কোনো এক কিছু নাম এরকম আসবে কিনা আমি জানি না। এগুলো আসলে মানুষকে ভয় পাওয়া এবং মানুষের বিরোধিতার মনোভাব। মতুয়া লোকরা খেপছে, বলে ফেলেছি, বলে দিয়েছে, 100 বার বলবো, বেশ, কিন্তু কে কি বললো তার উপর কিছু নির্ভর করে না। দেখো ভাই, মাতৃ জঠরে যখন মানুষ থাকে না, তখন তার কোনো ভাষা থাকে না, তার কোনো ধর্ম থাকে না, তার কোনো জাত থাকে না। বেরিয়ে আসার পর তাকে একটা পরিচয় দেওয়া হয়, তোমার নাম শ্যামল, অতএব শ্যামল। তোমার নাম হরিদাস, অতএব হরিদাস। তোমার নাম মুসা, অতএব মুসা। তোমার নাম কলিম, অতএব কলিম। তোমার নাম আলেকজান্ডার, অতএব আলেকজান্ডার। এগুলো তো আমরা দিচ্ছি। সন্তান পৃথিবীর সন্তান, নাগরিক পৃথিবী, তাকে নিয়ে এই ছেলে খেলা যেভাবে করছে আমাদের দেশে আরএসএস, বিজেপি, 2003-এর আইন, এবং সেই আইনের সময় অংশীদার যেমন অটল বিহারী বাজপেয়ী তেমন মমতা ব্যানার্জি, বিজেপি তৃণমূলের যৌথ এনডিএ সরকার। এগুলো ফাঁস করলে অনেকে দুঃখ হবে, তখন অনেক রকম নাম বদলে যাবে, কিন্তু নাম বদলে গেলে ধামও বদলাবে না, কামও বদলাবে না। আর আরেকটা প্রশ্ন আছে খুব স্পেসিফিক্যালি, অনেকেই বলে সিপিএম গাজার জন্য কাঁদে, সিপিএম বাংলাদেশের জন্য কাঁদে না। ওখানে হিন্দু বলে ওখানে কাঁদছে না, এদিকে গাজাতে মুসলমান বলে কাঁদছে। এই জিনিসটাকে এখন কি, এখন গাজার যুদ্ধ থেমে গেছে, এখন ইসরায়েল বলেছে আমরা আর যুদ্ধ করব না, যাই হোক সেটা ইয়ে হচ্ছে, কিন্তু এবার এটাকে কিভাবে গাজার জন্য? একদমই ভুল বলছে যারা বলছে, তারা জানে না যে আমরা যে কোনো দেশের যে কোনো জায়গা বিপন্ন মানুষের পাশে থাকি। সংখ্যালঘু মানুষের পাশে মানুষকে থাকতে হয়, সংখ্যালঘু তোষণের জন্য না, গণতন্ত্রের জন্য। পরিবারে যে সন্তানটি একটু কমজোরি, বাবা মা তার দিকে বেশি নজর দেয় কেন? অপরাধ না, ও একটু অসুবিধার মধ্যে আছে, অতএব ওর পাশে থাকতে হয়। পাড়ায়, ক্লাবে যে ছেলেটি নানান কারণে প্রতিবন্ধকতা যুক্ত, তার পাশে মানুষ দাঁড়ায়। যে ছেলেটি অথবা মেয়েটি লেখাপড়া করতে পারছে না আর্থিক কারণে, পারলে ওর পাশে একটু ভরসা নিয়ে দাঁড়ায়। দরিদ্র মানুষ, শীতকাল, নেই পোশাক, ওকে কম্বলটা দেয়, ও অসুবিধার মধ্যে আছে। এই অর্থনৈতিকভাবে যারা একটু পিছিয়ে, সামাজিকভাবে যারা একটু পিছিয়ে, এই মানুষকে আপলিফট করাটাই তো রাজনীতির কাজ। কিভাবে বর্তমান প্রজন্মকে আবার টানবেন নিজেদের কাছে?
কারণ এটা আমাদের জেনসি ইন্টারভিউ ছিল, আমরা জেনসি হিসাবে আপনাকে কোশ্চেন গুলো করেছি এবং প্রত্যেকটাই বর্তমান প্রথমত তাকে ভরসা করতে হবে, তারাও অনেক কিছু জানে এবং বুঝে, এটা মানতে হবে। আমি সব জেনে গেছি, সব তাদের শেখাচ্ছি, শুধু এটা নয়, কোনো ব্যাপারে আমি যেমন বেশি জানতে পারি বা আমরা বেশি জানতে পারি, বহু জিনিস হচ্ছে ওরা আমাদের চাইতে ভালো জানে। এই একটু আগে আস্তে আস্তে কথা হচ্ছিল মডার্ন গ্যাজেটস, সোশ্যাল মিডিয়া, আমি সত্যি কম জানি। এর মধ্যে অপরাধ কি আছে? এটা বুঝতে শিখতে অসুবিধা কি আছে? বা ওরা যেভাবে একটা কাজ আমি দেখেছি অনেক ক্ষেত্রেই, কম বয়স, আমরা তো ভরসা করি না, বাবা মা ক্যাচো ম্যাচো করে, কি করছিস তুই, কি করছিস তুই, কি করছিস তুই, কিন্তু ও একটা কাজ যেটা করবে, যেটা স্যুট করছে, যেটা পছন্দ করছে, ও যেভাবে সেটাকে নার্চার করতে থাকে, খারাপ। আমাদের অনেক ছেলে মেয়ে দেখছি নিজেরা নিজেদের মতো করে খানিকটা ভবিষ্যৎ ভাবনা, লেখাপড়া, কাজ তার পরিকল্পনা করছে, শুধু নিজেকে নিজে নিয়ে থাকবে এটার জন্যই নয়। এবং সোসাইটাল অ্যাপ্রোচ, বন্ধু বান্ধব, তার বিপদে গিয়ে হাজির হয়ে পড়লো, আবার হয়ে করছে। আমি আপনাকে শেষ যে প্রশ্নগুলো আবার করে শেষ করব, সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা আছে, আপনি 5 ভোটেও পরাজিত হয়েছেন, আপনি সাংসদ হয়েছেন, আপনি বিধায়ক হয়েছেন বা বিধানসভার পরিষদীয় দলনেতা হয়েছেন, বিরোধী দলনেতা, তার সঙ্গে সঙ্গে আপনি জিতেওছেন একাধিকবার, এবং আপনাকে ভোটে আপনি যখন এই শেষবার যখন দমদম আমার লোকসভা কেন্দ্র, ওখান থেকে আপনি যখন হেরে গেলেন, আপনাকে গায়ে এই ট্যাগটা দেওয়া হয়েছিল যে সুজন চক্রবর্তী এখান থেকে এসেছিল তৃণমূলকে জেতাতে, জিতিয়ে বেরিয়ে গেছে। এবার এই সবগুলো কম্বাইন করে কিভাবে দেখছেন? না, অত সমস্ত দেখার আমি কোনো কারণই বুঝছি না। আমি শুধু তার থেকে একটাই, যে পয়েন্টটা নিলে সমাজের বাকিদের বুঝতে সুবিধা হবে, তখন বামফ্রন্ট 2001 সাল, তখন বামফ্রন্টের মধ্যগগন 2008 সাল 9 সাল না, তখন সিপিএম এর প্রার্থী, যথেষ্ট পরিচিত প্রার্থী, 5 ভোটে হারতে পারে। সেই 5 ভোটে হারানি যদি কিন্তু থাকে, তাহলে কোর্টে যেতে পারে। কিন্তু ব্যালট পেটের মধ্যে ঢুকিয়ে হারাকে জেতা করার রাজনীতি করে না। এখন পঞ্চায়েতে হারা লোককে জেতানো হয়, সবাই জানে এটা। নির্বাচনে কেউ হারবে না, জিতবে। 2000, 5000 না, 10,000, 15,000, 20,000, 1 লাখ, আরে কত টাকা দিয়ে ক্যান্ডিডেট হয়েছি, কত ভোটও বেশি পেতে হবে। করতে করতে 8 লাখই হয়ে যায় ডায়মন্ড হারবার। এবং সেটা নাকি একটা মডেল, সে মডেল অফ অগণতন্ত্র, মডেল অফ দাপট, মডেল অফ পুলিশ দুষ্কৃতি, পলিটিক্যাল পার্টি নেক্সাস। এটা গণতন্ত্রকে ধ্বংস করার মতন মনোভাবে বাংলায় যখন চলে, আমি 5 ভোটে হেরে গেছি এই কথাটা বলার মধ্য দিয়ে আমাকে বাবু তুমি মনে করিয়ে দিলে যে তাহলে বামফ্রন্টের সময়তে 5 ভোটেও পরিচিত লোক, সেও কিন্তু সিপিএম হারতে পারে। সিপিএম তখন মধ্য গগনে, এখন ওর আশপাশের কোনো চান্স এমনকি পঞ্চায়েতে পর্যন্ত হবে না। জিতলেও হারিয়ে দেওয়া হবে, হারলেও জিতিয়ে দেওয়া হবে শাসকের অনুকূলে। এটা যে ধ্বংস হচ্ছে আমাদের সরকারটা, আমাদের সমাজটা, আমাদের রাজ্যটা, এই ধ্বংসের রাজনীতিটাকে পারলে বোঝার চেষ্টা করা হোক। আমি শুনেছি তখন নির্বাচন কমিশনের সঙ্গে এইসব নির্বাচন পরিচালনা যারা ছিলেন অফিসাররা, তারা নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন, কি রে 5টা ভোট আরেকবার কাউন্টিং করলেই তো হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু সে কাউন্টিংটা করেনি। আমার কমপ্লেন ছিল সেইটা, আমি লিখিত হয়ে দেওয়ার পরে কাউন্টিংটা করেনি। আরেকবার কাউন্টিং করলে হয়তো 5 ভোটে জিতে যেত। 5 ভোটে জিতলেই তো মন্ত্রী, আর 5 ভোটে জিতলো না বলে লোকটা এমএলএও না। এই রকমের যে মনোভাব কার্যত, এও তো আমরা সাহায্য, কিন্তু মনোভাবই চলে। কিন্তু মানুষ তো এখন অব্দি মমতা ব্যানার্জির সঙ্গেই আছে, মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনারা রোজ একটা করে নতুন করে কমপ্লেন করেন যে এটা আছে, এটা করছে সরকার, এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, আলটিমেটলি ভোটটা তো মানুষ দিচ্ছে।
মানুষ আপনাদের মধ্যে সেই ভরসাটা কেন পাচ্ছে না, অথবা যদি কি করবেন যাতে যদি ভরসাটা মানুষ পায়? ভরসা না পায়, আমাদের দেখতে হবে কেন ভরসা পাচ্ছে না। ভরসা পাওয়ার মতো করে চলতে আমাদের অসুবিধা কি হচ্ছে সেটা কাটাবো কি করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু মমতা ব্যানার্জি রোজ জিতে যাচ্ছেন, আবার ভোটে আবার জিতছেন, আবার ভোটে আবার হারছেন, আবার জিতছেন। ওর চাইতে বেশি হারছে কেউ না, কারণ বাংলাটাকে হারাচ্ছে। বাংলার ছাত্র লেখাপড়া ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, স্কুল কলেজ 12টা বাজিয়ে দিয়েছে, বাংলার যুবককে হারিয়ে দিয়েছে, তার কাজ নেই, ভিন রাজ্যে ঘুরে বেড়াতে হচ্ছে। বাংলার শান্তির পরিবেশকে হারিয়ে দিয়েছে, অশান্তির পরিবেশ, দাপট, পুলিশ। ওটা জিত না, ওটা পরাজয়। এবং ওই পরাজয়টা এমন ভয়াবহ যে নিজের ছায়াকে পর্যন্ত এখন ওই দলে কেউ বিশ্বাস করতে পারছে না। অনেক থ্যাংক ইউ আমাকে আজকে পুরো দিনটা সময় দেওয়ার জন্য। লাস্ট যাওয়ার আগে একটা র্যাপিড ফায়ার, সেটা হচ্ছে কিভাবে ঘুরতে বেশি ভালো লাগে, গাড়ি করে নাকি ট্রেনে, বাসে, ট্রামে, পাবলিক ট্রান্সপোর্ট? অনেক বেশি আরামদায়ক ট্রেনে, ট্রেনে। অনেক বেশি। প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা কি, সমুদ্র না পাহাড়? আমার সমুদ্রই বেশি টানে। প্রিয় খাবার কি, বিরিয়ানি না রাইস? না, ডাল ভাত মাছ। হোমমেড। আমি ফাস্ট ফুডের লোক না, রেস্টুরেন্টের লোক। রেস্টুরেন্টের লোক না, কমিউনিস্টের মধ্যে একটা অলমোস্ট একটা বিয়ে আছে যে আমরা চায়ের দোকান। কমিউনিস্ট হলে সেই রেস্টুরেন্টে যেতে পারবে না, অত কোনো কথা না। কেউ যেতে পারে, কারণ পছন্দ হতে, আমার পছন্দ কম। আমি হোমমেডে পছন্দ। গান কার বেশি প্রিয়, সলিল চৌধুরী না মান্না দে? এসবগুলো বেশ কঠিন ব্যাপার বলা, কিন্তু বেশ সলিল চৌধুরী। ছাত্র রাজনীতি নাকি এখনকার যে রাজনীতি? না, ছাত্র রাজনীতি তো মজাই আলাদা। ওটা বয়সের কারণেও বটে, সাহচর্যের কারণেও বটে, বন্ধুদের কারণেও বটে। সেটা হচ্ছে ফেভারিট পলিটিশিয়ান কি আপনার দলে, মোহাম্মদ সেলিম নাকি সূর্যবাবু? আমাদের দলে না ঠিক ফেভারিট পলিটিশিয়ান অ্যাঙ্গেলটা হয় না। ব্যক্তিগত একজন কাউকে ভালো লাগে না, আমরা যেভাবে কাজ করি তাতে একটা ঠিক। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের সব মিলিয়ে সেলিম এখন সেক্রেটারি, এর আগে সেক্রেটারি সূর্যদা, তার আগে সেক্রেটারি বিমানদা, গোটা ভারতবর্ষের সব মিলিয়ে অ্যাডিশনালি একটু ইদানিংকালে সীতারাম ইয়েচুরি অনেক বাড়তি প্রমিনেন্স পাবার মতো করে চলতে পারছিল। জ্যোতি বসু না ভট্টাচার্য? একই রকম, জ্যোতি বসু উঠতে পারছে ওইভাবে দেখা যায় না। তবে জ্যোতি বসু অনেক সিনিয়র, অনেক প্রাজ্ঞ, বুদ্ধদা অনেক বেশি বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে কাজের সুযোগ পেয়েছে। কিন্তু এই সুযোগটা পাবার পিছনে ব্যাকগ্রাউন্ডে জ্যোতি বসু। জ্যোতি বসুর পিরিয়ডটা না হলে বুদ্ধদার এই পিরিয়ডটা আসে না। কৃষি, পরিকাঠামো, তার পরিপ্রেক্ষিতে শিল্প, যতগুলি জ্যোতিবাবু এগিয়ে রাখলেন, তারপরে অংশটা বুদ্ধদার বাড়তি দায়িত্ব। কিন্তু ওনার এই মাইন্ডটা খুবই ছিল, খুব সাংস্কৃতিক মনন সম্পন্ন। বাইরের পলিটিক্যাল দলগুলোর মধ্যে প্রিয় কে, মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকারী এই মুহূর্তের মধ্যে? কোনো কারণ নেই মানে দুজনের মধ্যে একজনও না, কোনো কারণ। আর দুজনে আবার দুটো কথা, দুজনে মানে তৃণমূল, তারপরে একটা ভাগাভাগি করে এখন কেউ তৃণমূল, কেউ বিয়ে। কোনো কারণ নেই। পিপলস ইন্টারেস্ট, ভবিষ্যৎ, এই দেখে চলতে না পারলে সে রাজনীতির মূল্য কি? থ্যাংক ইউ, অনেকটা টাইম দিলেন। লাস্ট একটা এরকম এটা হচ্ছে হাই ফাই বুম। ও ইয়ো, আজকে আমরা প্রচুর ঘুরলাম, প্রচুর অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক কথা বললাম, ইন্টারভিউ হলো। আর শেষ প্রশ্ন হচ্ছে, কেমন লাগলো আমাকে ইন্টারভিউ দিই? কম বয়সের ছেলে, বাচ্চা ছেলে, ভালো। ডু কন্টিনিউ। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই। এরকম আরো অনেক কন্টেন্ট দেখার জন্য ফলো করুন দৈনিক সেলসম্যানকে, এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানান।